হ্যাঁ, আমরা শুরু করছি। আজকের ক্লাসের আমাদের টপিকটা শুরু হবে গত ক্লাসে যেই নন আইডিয়াল পালস ক্যারেক্টারিস্টিক দেখানো হয়েছিল সেটা থেকেই। তো এখানেই পালসের বেসিক জিনিসগুলো আরেকবার বলছি। একদম লোয়েস্ট যে পয়েন্টটা আমরা লো ভোল্টেজ হিসেবে ধরি সেটাকে বলা হচ্ছে বেজ লাইন। এই বেজ লাইন থেকে যখন একটা পালস পজিটিভ গোয়িং হবে তখন কি এটা লো থেকে হাই এর দিকে যাবে। হাই এ যাবার সময় এটার একটা স্লোপ থাকবে, একদম জিরো সময়ের ভেতরেই, মানে ইনস্ট্যান্টলি এটা 0 থেকে 1 হয়ে যাবে না, এটা আস্তে আস্তে উপরে উঠবে। তো এই 0 থেকে 1 হবার মাঝখানে 10% ভ্যালু থেকে 90% ভ্যালু, এই অংশটাকে আসলে বলা হয় রাইজ টাইম। এবং এটা উপরে উঠে একদম 1 এর যে ভোল্টেজ, হাই ভোল্টেজ, সেখানে গিয়ে শুরুতেই ফিক্সড হবে না, এটা শুরুতে ওভারশুট করবে, তারপর আস্তে আস্তে ড্যাম্পিং এর পর এটা নিচে এসে এক জায়গায় মোটামুটি ফিক্সড হবে যেই ভ্যালুতে থাকার কথা। তারপর আবার যখন নেগেটিভ গোয়িং পালস হবার কথা, নেগেটিভ গোয়িং পালসেও, মানে নেগেটিভ গোয়িং পালস না, নেগেটিভ এজ, যেটা ফলিং এজ, ফলিং এজে কি হচ্ছে, ফলিং এজেও এটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাচ্ছে। যাওয়ার সময় এইখানের যে আগের মতোই 90% ভ্যালু, সেই 90% ভ্যালু থেকে 10% ভ্যালু, এই অংশটাকে আমরা বলি ফল টাইম। এই ফল টাইমের পরে এটা আবার ড্যাম্পিং করে ফিক্সড হচ্ছে, এখানে এটাকে বলা হচ্ছে আন্ডারশুট। আর এই লো থেকে হাই এর যে 50% ভ্যালু, মানে অর্ধেক ভ্যালু, এখানের 50% ভ্যালু থেকে এই পাশে 50% ভ্যালু পর্যন্ত, এই উইথটাকে বলা হচ্ছে পালস উইথ, টিডব্লিউ, এটা দিয়ে প্রকাশ করা হয়। তো এটা হলো গ্রাফিক্যালি যদি চিন্তা করি একটা নন আইডিয়াল পালসের বৈশিষ্ট্য। এটা সম্পর্কেই আরেকটু ডিটেইলে আমাদের বলা আছে পরের স্লাইডে যেটা পাবো। তাহলে রাইজ টাইম কাকে বলছে? দ্য টাইম রিকোয়ার্ড ফর এ পালস টু গো ফ্রম লো লেভেল টু ইটস হাই লেভেল ইজ কল্ড রাইজ টাইম। যেটা বললাম যে লো লেভেল থেকে হাই লেভেল যাওয়া পর্যন্ত এটা হলো রাইজ টাইম। প্র্যাকটিক্যাল কেসে যেটা হয় 0 থেকে 1 না করে 10% থেকে 90% পর্যন্ত ধরা হয়, ওটা সম্পর্কে নিচে আমাদের আলোচনা আছে, এটা আমরা বলবো। ফল টাইম কাকে বলা হচ্ছে? দ্য টাইম রিকোয়ার্ড ফর এ ট্রানজিশন, for the transition from the high level to the low level is called the fall time. তার মানে 1 থেকে 0 তে যাওয়ার যে টাইম সেটাই হলো fall time. In practice, it is common to measure rise time from 10% of the pulse amplitude, তার মানে height of the baseline, to 90% of the pulse amplitude, and to measure the fall time from 90% to 10% of the pulse amplitude as indicated in figure 1.8. তার মানে আগের আমরা যে ফিগারে আলোচনা করলাম সেটাই এখানে বলে দেওয়া আছে। The bottom 10% and the top 10% of the pulse are not included in the rise and fall times because the non-linearities in the waveform of these areas. তার মানে এই উপরের যেই 10%, উপরের যে 10% আর নিচের যে 10%, এইটাকে বাদ দেওয়ার কারণটা এখানে বলা আছে। দেখো যে এইখানে যে রিঙ্গিং হচ্ছে বা ড্যাম্পিং এর যে ব্যাপারটা হচ্ছে, সেটা কিন্তু আমরা যদি 100% নিয়ে নিই তাহলে কিন্তু এখানে আসলে আমরা বলবো আবার এখানে আমরা কম পাচ্ছি, তার মানে কি 100% থেকে কমে গেল। তো এই নন লিনিয়ার বিহেভিয়ারটাকে ওভারকাম করার জন্যই আমরা যে কাজটা করব সেটা হলো এই 90% এখানে নিচ্ছি। 90% নিলে কি হবে, যতক্ষণ হাই থাকবে ততক্ষণ কিন্তু এটা 90% এর নিচে নামছে না, সবসময় 90% এর উপরেই আছে। ঠিক একইভাবে যখন আমরা এখানে 10% নিচ্ছি, এই নন লিনিয়ার পোর্শনটুকু কিন্তু এই 10% এর উপরে যাচ্ছে না, এর নিচে আছে। তার মানে আমাদের আসলে যতটুকু পালস হওয়ার উচিত ছিল ততটুকুই পাচ্ছি। 100% নিয়ে নিলে দেখা যেত যে এইখানে যখনই এই ওভারশুট থেকে নিচে নামবে, এই অ্যামপ্লিটিউডের নিচে নামার সাথে সাথে এটাকে আবার ধরেই নেবে যে পালস শেষ হয়ে গেছে, এরকম একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। এই ক্রিয়েটটা যেন না হয় এই কারণে আমরা এই 90% নেই উপরে আর 10% নেই নিচে। তারপরে কি বলা হচ্ছে? পালস উইথ। দ্য পালস উইথ টিডব্লিউ ইজ এ মেজার অফ দ্য ডিউরেশন অফ দ্য পালস অ্যান্ড ইজ অফেন ডিফাইন্ড অ্যাজ the time interval between 50% point of the rising and falling edge. যেটা আগের ফিগার আমরা অলরেডি দেখে আসলাম যে এই টোটাল অ্যামপ্লিটিউডের 50%, রাইজিং এজের 50%, ফলিং এজের 50%, এই দুটার ভেতর যেই সময়ের পার্থক্য, সেই পার্থক্যটাকে বলা হচ্ছে পালস উইথ। এটাকে প্রকাশ করা হচ্ছে টিডব্লিউ দিয়ে।
তারপরে হলো ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল মানে কি? ডিউটি সাইকেল হলো, ডিউটি সাইকেল ইজ দ্য রেশিও অফ দ্য পালস উইথ টিডব্লিউ টু দ্য পিরিয়ড টি। তার মানে এখানে তো আমরা শুধু পালসের পজিটিভ অংশটা দেখছি, এর তো নেগেটিভ একটা পার্টও আছে। তাহলে এই টোটাল যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার কত পার্সেন্ট সময় এই পালসটা পজিটিভ দিকে আছে, সেই সময়টাকে বলা হয় ডিউটি সাইকেল। এই যে এখানে ওইটাই বলা হচ্ছে, ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ। ডিউটি সাইকেল হলো টিডব্লিউ বাই টি। নিচের ক্যাপিটাল টি যেটা আছে সেটা হলো টাইম পিরিয়ড, টোটাল যে ওয়েভ সেট আছে ওয়েভ ফর্মের টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। আর টিডব্লিউ যেটা সেটা হলো পালস উইথ, যেটা আমরা উপরে পালস উইথের ডেফিনেশন দেখে আসলাম, সেখান থেকে আসে। তো এই হলো আমাদের বিভিন্ন পয়েন্ট একটা পালসের। এখন দেখো এখানে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলে আমরা এই ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাব। এখানে যেটা দেওয়া আছে সেটা অবশ্য আইডিয়াল কেসের ক্ষেত্রে বলা আছে। এখানে আমাদের ওই রকম ড্যাম্পিং এর ব্যাপার আসে নাই, বা রিংইং যেটাকে বলি, বা ওভারশুট, অথবা ওই ট্রানজিশন টাইমকেও মোটামুটি জিরো ধরেই কাজ করা হয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, কোয়েশ্চেনটা আগে আমরা দেখি। এখানে কোয়েশ্চেনে বলেছে এ পোর্শন অফ এ periodic digital waveform is shown in figure 110. The measurement are in milliseconds. Determine the following. তার মানে এখানে যে ফিগারটা দেয়া আছে, এই যে ভ্যালুগুলো এগুলো সব মিলি সেকেন্ডে দেয়া আছে, টাইমটা মিলি সেকেন্ডে দেয়া। এখানে বের করতে হবে তিনটা জিনিস, পিরিয়ড কত, ফ্রিকোয়েন্সি কত, ডিউটি সাইকেল কত। বুঝা গেছে কোশ্চেনটা? তাহলে দেখো এখানে বুঝাই যাচ্ছে 0 থেকে 1, তার মানে পিরিয়ড কত? পিরিয়ড হলো টাইম পিরিয়ড 0 থেকে একটা পালস এখানে শুরু হলো, একটা পালস এখানে শুরু হলো, তাহলে পিরিয়ড হলো 10 মিলি সেকেন্ড। এই যে t is measured from the leading edge to the leading edge as indicated, t equal to 10 মিলিসেকেন্ড। এটা ফিগার দেখিয়ে বোঝা যাচ্ছে। তারপরে কি আসলো? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে 1/t, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে f equal to 1/t, তার মানে 1 মিলিসেকেন্ড। এটাকে 10 to the power -3 তে নিয়ে আসলে 100 হার্টজ। আর ডিউটি সাইকেল কি দেখো, এখানে tw যেটা পালস উইথ কত, 0 থেকে 1, তার মানে পালস উইথ হলো এখানে 1 আর পিরিয়ড হলো 10। তাহলে কি হবে? 1 মিলিসেকেন্ড বাই 10 মিলিসেকেন্ড ইনটু 100। তাহলে টোটাল পালস, টোটাল যে ওয়েভ ফর্ম আছে বা পিরিয়ড আছে, পিরিয়ডের 10% হলো এই পালস উইথটা। তাহলে ডিউটি সাইকেল হলো 10%। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। ওকে, এখানে আবার কিছু ছোট ছোট সংজ্ঞা এবং কিছু কনসেপ্টের ব্যাপার আছে। বিট টাইম প্রথমে যেটা বলা হচ্ছে, when the waveform is high, a binary 1 is present. When the waveform is low, a binary 0 is present. Each bit in a sequence occupies a defined time interval called a bit time. তার মানে কি, যখন একটা ভ্যালু 1 আছে, সেটা একটা মানে হাই আছে, তার মানে কি এটা হলো বাইনারিতে 1 প্রেজেন্ট করছে। এখানে লো আছে, তার মানে বাইনারিতে এটা 0 প্রেজেন্ট করছে। তাহলে এই বাইনারির 1 যতক্ষণ আছে অথবা 0 যতক্ষণ আছে, আবার যখন 1 আছে, এই প্রত্যেকটা 1 বা 0 সময়কে বলা হচ্ছে বিট টাইম। ঠিক আছে, এখন এখানে যেমন দুইটা পরপর 0 আছে, এখানে কি তাহলে কিন্তু দুইটা বিট টাইম আলাদা। এখানে দুটা পরপর 1 আছে, তার মানে দুটা বিট টাইম আলাদা। সো বিট টাইম জিনিসটা হলো এরকম যে বাইনারির 1 বা 0 মিনিমাম যে সময়টা ধরে থাকবে সেই সময়টাকে বলা হচ্ছে বিট টাইম। আর সেকেন্ড কি বলা হচ্ছে? ক্লক। ইন ডিজিটাল সিস্টেমস all waveforms are synchronized with the basic timing waveform called the clock. The clock is a periodic waveform in which each interval between pulse, the period equals the time for the beat. The clock waveform itself does not carry information. তার মানে ডিজিটাল সিস্টেমে যখনই আমরা কাজ করব, ডিজিটাল সিস্টেমের খুব বেসিক একটা ব্যাপার, একদম ফান্ডামেন্টাল একটা জিনিস হলো ক্লক। তার মানে ডিজিটাল একটা সিস্টেমে
অনেকগুলো হয়তো আলাদা আলাদা ভ্যালু আছে, 1 0 এরকম বিভিন্ন ভ্যালু আছে। সবগুলোকে আমরা একটা যে কোনো ফান্ডামেন্টাল ক্লকের সাথে সিনক্রোনাইজড করে কাজ করি। তোমরা এই কোর্সেই যখন সামনে আরো ফার্দার যাবা, শেষের দিকে যখন আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট গুলো আসবে, তখন এই ক্লকের ইউজ গুলো আরো ক্লিয়ার হবে। গত ক্লাসে তো সিলেবাস বলা হয়েছিল যে ধীরে ধীরে আমরা আরো কমপ্লেক্স টপিক গুলোর দিকে যাব। কম্বিনেশনাল লজিক সার্কিট পর্যন্ত ক্লকের তেমন একটা ইউজ নাই। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে ক্লক গুলার খুব মানে ওইখানে ক্লক দিয়ে সব কাজ হয়, যে প্রত্যেকটা পালসে কি হচ্ছে না হচ্ছে সেটা ক্লক দিয়ে আমরা দেখি। তাহলে এখানে ক্লকের ব্যাপারটা এটাই বলা হচ্ছে যে এই ক্লকের সাথে বেস করে কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা পজিটিভ এই যে আমাদের এই ইনফরমেশন গুলো চেঞ্জ হচ্ছে। এখানে একটা পজিটিভ এই যে আসলো, এর ভ্যালুটা 0 থেকে 1 এ আসলো। এখানে পরের পজিটিভ এই যে এর ভ্যালুটা 1 থেকে 0 তে আসলো। মাঝখানের কিন্তু এই জায়গাতে এর ভ্যালু কোথাও চেঞ্জ হবে না, অথবা এই পালস থেকে এই পালসের মাঝামাঝি কোনো জায়গায় কোথাও চেঞ্জ হবে না। তার মানে কি, এই ক্লকের যে ফ্রিকোয়েন্সি বলবো না, এখানে যে টাইম পিরিয়ড, ক্লকের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটাকেই বলা হচ্ছে বিট টাইম। ঠিক আছে, উপরে যে বিট টাইম, সেই বিট টাইম হলো যে বেসিক ক্লকটা থাকবে সার্কিটে, সেই সার্কিটের টাইম পিরিয়ডের উপর বেস করে হবে। আর সেকেন্ড আরেকটা জিনিস এখানে একটু খেয়াল রাখবা, যে আমাদের ইলেকট্রনিক্স এর যত ইমপ্রুভমেন্ট বলছি, এই ইমপ্রুভমেন্টের একদম ফান্ডামেন্টাল একটা ইমপ্রুভমেন্ট ধরা হয় কিভাবে ওই ডিভাইসের স্পিড বাড়ানো যায়, তাই না? ক্লক রেট কিভাবে আমরা বাড়াতে পারি। এই স্পিড বাড়ানো মানে কিন্তু ক্লক রেটটাই বাড়ানো, অর্থাৎ কত ছোট ক্লক দিলে সেই ডিভাইসটার যে ইন্টারনাল মেকানিজম আছে, যে ট্রানজিস্টর আছে বা মসফেট আছে, সেগুলো কত কম সময়ের ভিতরে 1 থেকে 0 0 থেকে 1 যেতে পারবে। সেভাবে আমরা আসলে বলি যে এই ডিভাইসটা তত সেটার স্পিড তত বেশি। আমাদের ইলেকট্রনিক্স এর ইমপ্রুভমেন্টের বেসিক কিন্তু 3-4টা ব্যাপার আছে। এক নাম্বার হলো এটা স্পিড বাড়ানো, 2 নাম্বার হলো স্পিডের পর যেটা আসে সাইজ ছোট করে নিয়ে আসা, 3 নাম্বার হলো কিভাবে লো কস্ট করা যায়। লো কস্ট বলতে ম্যানুফ্যাকচারিং কস্ট না, মেইনটেনেন্স কস্ট। তার মানে আমরা যখন অপারেট করব, অপারেশনের কস্ট কত কম করা যায়। সাপোজ একদম বেসিক একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝবা। আমরা যখন আগে ডেস্কটপ কম্পিউটার ইউজ করতাম, ডেস্কটপ কম্পিউটারে সিআরটি মনিটর ছিল। সেই মনিটর এবং ডেস্কটপ কম্পিউটার সবকিছু মিলে কিন্তু প্রায় 200 থেকে 300 ওয়াট পাওয়ার কনজিউম করতো। কিন্তু এখনকার দিনে আমরা যে ল্যাপটপ ইউজ করছি, ল্যাপটপে কি হচ্ছে, ধরো 50 ওয়াট 60 ওয়াট এই রেঞ্জে চলে এসছে। তার মানে আমরা অনেক ইমপ্রুভড অপারেশন পাচ্ছি। আগে যা ছিল তার চেয়ে তো এখনকার কম্পিউটারের অপারেশন বা পারফরমেন্স আগের চেয়ে ভালো হয়েছে। তার সাথে আমাদের যে পাওয়ার কনজাম্পশন সেটাও কিন্তু কমে আসছে। এই পাওয়ার কনজাম্পশন কমানোটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু ইলেকট্রনিক্স এর জন্য। তাহলে যে ইস্যুগুলোর কথা বললাম, যে একটা ইস্যু হলো পাওয়ার কনজাম্পশন কমানো, একটা হলো এটাকে কিভাবে ছোট সাইজে নিয়ে আসা যায় সেটা করা, এবং 3 নাম্বার যেটা এবং খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হলো কিভাবে ইলেকট্রনিক্স এর স্পিড বাড়ানো যায়। এবং সেই স্পিড বাড়ানোটা আসলে ডিপেন্ড করে এই ক্লকের উপর বেস করে, যে কত ছোট ক্লক পালস আমরা দিতে পারবো এবং সেই ক্লক পালসে আমাদের যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলো অপারেট করতে পারবে। তো এটাই হলো আমাদের ক্লক আর বিট টাইম, এই দুটো সম্পর্কে একটু যদি বলি, এইটুকুই আমি আপাতত বলে রাখছি। পরবর্তীতে এগুলো আরো ডিটেল আসবে। এরপর যেটা আছে টাইমিং ডায়াগ্রাম। তোমাদের গত ক্লাসে আমি যেই গত ক্লাস বলতে গত ল্যাবে আমি তোমাদের দুটো সফটওয়্যারের কথা বলেছিলাম। ডিএসসিএইচ এর খুব বড় একটা সুবিধা হলো সেখানে আমরা খুব ইজিলি টাইমিং ডায়াগ্রাম দেখতে পারি। অর্থাৎ ডিএসসিএইচ এর যে ইনপুট আছে, ইনপুটে যদি আমরা ক্লক পালস ইউজ করি, ওই ক্লক পালসের দেখবা যে এরকমই টাইমিং ডায়াগ্রাম ওখানে শো করে, জাস্ট এরকমই ফিগার আসবে, যে উপরে ক্লক দেখাবে, নিচে এ বি সি বা এক্স ওয়াই জেড এগুলো দেখাবে। ঠিক আছে, তো টাইমিং ডায়াগ্রাম কি? এ টাইমিং ডায়াগ্রাম ইজ এ গ্রাফ of digital waveforms showing the actual time relationship
of two or more waveforms and how each waveform changes in relation to others. তার মানে একটা থেকে আরেকটা ওয়েভফর্ম কিভাবে চেঞ্জ হয়। এখানে যেটা দেয়া আছে এবিসি সবগুলা ধরে নিলাম ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটার তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু যদি থাকতো তাহলে আসলে কি হতো? যদি থাকতো মানে আসলে থাকবে, আমরা যখন পরের চ্যাপ্টারে যাব তখন থেকেই দেখব যে এ বি সি বা এক্স ওয়াই জেড যাই আমরা প্রকাশ করি সবগুলাই একটার সাথে আরেকটার কোনো না কোনো একটা সম্পর্ক আছে, যে ডিজিটাল যে লজিক গেট গুলো ইউজ করে আমরা করি। তাহলে সেই সম্পর্কগুলো কিভাবে আছে সেটা কিন্তু এই টাইমিং ডায়াগ্রাম দেখলেই আমরা বুঝতে পারি। আমরা ল্যাবেও কন্টিনিউয়াসলি এই কাজটাই করব। ল্যাবে কোনো একটা সার্কিট ডিজাইন করলাম, সেই সার্কিটটা ঠিক আছে নাকি ঠিক নাই, এই জিনিসটা বোঝার জন্য উপায় কিন্তু এটাই, যে টাইমিং ডায়াগ্রাম চেক করতে হবে যে আমার যেরকম যেখানে থাকার কথা সেটা ঠিক মতন আছে কিনা, যেখানে 1 থাকার কথা সেখানে 1ই আছে কিনা। 1 না থেকে যদি 0 থাকে তার মানে কি সার্কিটে কোথাও এরর থাকতে পারে। তাহলে এই টাইমিং ডায়াগ্রামের ব্যাপারটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর খুব বড় একটা ব্যাপার, যেটা আমাদের রেগুলার চেক করতে হয় যে কোনো ডিজাইনের পর। টাইমিং ডায়াগ্রামের পরে যেটা আসবে সেটা হলো ডাটা ট্রান্সফার, অর্থাৎ আমরা যে ডেটাগুলা এতক্ষণ জানলাম যে কোন ডেটা 1 0 দিয়ে যে ডেটাগুলো আমরা সেভ করলাম বা জেনারেট করলাম সেটাকে কিভাবে আমরা ট্রান্সফার করব সেটা সম্পর্কে একটু এখানে বলা হচ্ছে। The data refers to a group of bit that conveys some type of information. অর্থাৎ ডেটা কখন আমরা বলবো যেখানে কোনো ইনফরমেশন থাকে। আমি যদি র্যান্ডমলি এরকম একটা সিগন্যাল দিয়ে দিলাম, ধরো আগের স্লাইডেই আমি বললাম যে এর ভ্যালুটা কত, যে 1 0 1 0 1 0 1 0, বা বি এর ভ্যালু 0 1 1 0 0 1 1 0, সি এর ভ্যালু 0 0 0 1 1 1 1 0। এই যে আমি র্যান্ডমলি তিনটার কথা আলাদা বলে দিলাম, এই তিনটা মিলে কিন্তু কোনো ইনফরমেশন দিচ্ছে না, এটা একদম র্যান্ডম জিনিস হয়ে যাচ্ছে। যখনই এটা কোনো ইনফরমেশন প্রোভাইড করবে তখনই কিন্তু এটাকে বলবো ডেটা, তার আগে পর্যন্ত এটা জাস্ট র্যান্ডম বিট। এই ডেটাটাই যেমন আমি যদি বলি যে এই তিনটা দিয়ে কিন্তু একটা ইনফরমেশন আমরা পাচ্ছি। বাইনারির একদম বেসিক সংখ্যা তো তোমরা হিসাব করতে পারো, এটাকে যদি একটা 3 বিটের সংখ্যা আমরা চিন্তা করে নেই, ধরো আমি চিন্তা করলাম যে আমার একটা সংখ্যা আছে যেটার মোস্ট সিগনিফিকেন্ট বিট বি, তারপর সি, তারপরে হলো বি, তারপরে হলো এ, এভাবে আছে। তাহলে দেখো এই ফিগারটাই যদি আমরা দেখি, প্রথম বিটে এতে আছে কত 1, বাকি দুটো আছে কত 0 0। দেখো প্রথম বিটে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0। তার মানে এইটাকে যদি আমরা চিন্তা করি এটার মানেই কিন্তু 1। পরেরটায় দেখো এর ভ্যালু আছে 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0, এটার ভ্যালু আছে 0, এটার ভ্যালু আছে 1, এটার ভ্যালু আছে 0 0 1 0। আমরা যদি ডেসিমেলে নিয়ে আসি এটার ভ্যালু হয় 2। যারা আগে ডিসক্রিট ম্যাথে করেছো বাইনারি আর ডেসিমেলের কনভার্সন তাদের বেসিক এই জিনিসগুলা আইডিয়া আছে, যারা এইচএসসি তে করে এসেছো ডিসক্রিট ম্যাথের ভিতরে এগুলো ছিল। আর যারা আগে এগুলো করে নাই পরের চ্যাপ্টারে ঢুকলে এগুলো আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো আমি বলে যাচ্ছি পরের চ্যাপ্টারটাই আমাদের নাম্বার সিস্টেম, সো এই কনভার্সন গুলো এখানে আমরা আরো অনেক ডিটেইল দেখবো। এখন জাস্ট বোঝার সুবিধার জন্য বলে যাচ্ছি। দেখো সেকেন্ড বিটটা নিয়ে আমরা চিন্তা করলাম, থার্ড বিটের কথা চিন্তা করো। থার্ড বিটে কি হচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0, তার মানে 1 1 0। এটার ভ্যালু তাহলে কত হচ্ছে, এটা যদি আমরা ডেসিমালে চিন্তা করি এটার ভ্যালু হলো 3, 0 1 1 বাইনারি, এটা ডেসিমাল ভ্যালু 3। এর পরেরটাই চিন্তা করো 0 0 1, তার মানে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, এটাকে ডেসিমেলে নিয়ে আসলে হয়ে যাচ্ছে 4। এর পরেরটা যদি ডেসিমেলে নাও তাহলে দেখবে আসবে 5, তারপরে 6, তারপর 7, তারপর এইখানে যেটা লাস্ট আছে 7 এর পরে আবার সবগুলো জিরোতে চলে আসছে, তার মানে 7 এর পর 0। তাহলে শুরুতে এই জিনিসটা যখন আমরা চিন্তা করিনি তখন কিন্তু এই টোটাল ওয়েভ ফর্ম গুলা নিয়ে এগুলাকে র্যান্ডম ডেটা মনে হচ্ছিল, মানে র্যান্ডম বিট মনে হচ্ছিল, এখানে কোনো ইনফরমেশন নাই, জাস্ট র্যান্ডম কতগুলো 1 0 1 0 আছে।
যখনই আমরা একটু অ্যানালাইসিস করলাম দেখলাম এটা আসলে র্যান্ডম ব্যাপার না, এটা ধরে নিলাম একটা 3 বিট কাউন্টারের কাজ করছে। 3 বিট কাউন্টার মানেই হলো 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করার একটা কাউন্টার। এটাও সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট চ্যাপ্টারে যখন যাব দেখবা ওইখানে গিয়ে গেলে এই 1 বিট কাউন্টার, 2 বিট কাউন্টার, 3 বিট কাউন্টার, 4 বিট কাউন্টার পর্যন্ত আমরা দেখব। কাউন্টারের কাজ হলো কাউন্ট করা, যে 1 2 3 4 5 6 7 কাউন্ট করেই পরে আবার 0, আবার 1 2 3 4 5 6 7 আবার 0, এরকম কাউন্ট করতে থাকে কন্টিনিউয়াসলি। কাউন্টার জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে ইম্পর্টেন্ট বলছি এই কেসে যে আমরা যখন ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করি অনেক জায়গায় দেখবো তোমাদের বলা হয় যে ধরো ডিজিটাল যেই আইসি গুলো আমাদের কাছে থাকবে সেই আইসি গুলো নিয়ে একটা ডিজিটাল ঘড়ি ডিজাইন করো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বিএসসি তে আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সেই আমার আমার একটা ছোট প্রজেক্ট দিয়েছিল স্যার, ডিজিটাল ওয়াচ তৈরি করা, ডিজিটাল ক্লক যেটাকে বলা যায়। এবং ওইটা বেশ বড় একটা সার্কিট, ধরো অনেক বড়, অনেকগুলা ব্রেডবোর্ড অ্যাড করে অনেকগুলো আইসি দিয়ে অনেক বড় কমপ্লিকেটেড একটা সার্কিট। এবং ওইখানে আলটিমেটলি এই কাউন্টারের উপর বেস করে কাজটা করা হয়। যেরকম কাউন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ধরো এখানে তো 3 বিট, ওইখানে আমরা 4 বিট করেছিলাম, তাহলে 9 10 এ গেলে আবার 0 তে পাঠানো হয়, নরমালি আমরা ডেসিমালে যেভাবে করি। সো এই কাউন্টারের ব্যাপারটা এখানে চলে আসলো একদম। যখন চলে আসবে আমরা এই র্যান্ডম বিট গুলোকে বলতে পারবো এগুলো হলো ডাটা, কারণ এখানে কিছু ইনফরমেশন ক্যারি করছে। তো আমরা এরপরের স্লাইডে যেটা দেখছিলাম যে শুরুতে আমাদের আসলো আসলে ডেটা কাকে বলে সেটার সংজ্ঞা, সেটা সম্পর্কে এত ডিটেল বললাম। এরপরে কি আছে, ডেটা ট্রান্সফার। বাইনারি ডেটা মাস্ট বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার উইদিন এ ডিজিটাল সিস্টেম অর from one system to another in order to accomplish a given purpose। তার মানে বাইনারি ডাটাকে অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা দরকার হতে পারে আমাদের পারপাসের উপর বেস করে। একই সিস্টেমের উপরও ভেতরেও ট্রান্সফার থাকতে পারে অথবা এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে ট্রান্সফার করা হতে পারে, দুটোই করা হয় অনেক ক্ষেত্রে। ফর এক্সাম্পল, নাম্বারস stored in binary form in a memory of a computer must be transferred to the computer's central processing unit in order to be added। তার মানে ধরো বাইনারি কোনো একটা ভ্যালু মেমোরিতে সেভ করা আছে, সেই বাইনারি ভ্যালু গুলোকে আমরা চাচ্ছি যোগ করব। যোগ করতে হলে কি সেটাকে সেন্ট্রাল মেমোরি ইউনিট বা সিপিইউ তে আগে ট্রান্সফার করতে হবে। তার মানে এখানেই আমাদের ট্রান্সফারের দরকার হচ্ছে। The sum of the addition must be transferred to a মনিটর টু ডিসপ্লে। তার মানে আমরা যোগ করার পর যে রেজাল্ট আসবে সেটা দেখতেও যাচ্ছি, সো সেই ডেটাটাকে আবার ডিসপ্লেতে ট্রান্সফার করতে হবে। তার মানে কি কন্টিনিউয়াসলি ডেটা ট্রান্সফার আমাদের দরকার হয়। এখানে দুই রকম ট্রান্সফারের কথা বলা হচ্ছে, সিরিয়াল ট্রান্সফার আর প্যারালাল ট্রান্সফার। সিরিয়াল ট্রান্সফার কি, when bits are transferred in serial form from one point to another, they are sent to one bit at a time analog a signal line, sorry, along a signal line, single line। তাহলে এখানে কি হচ্ছে, সিরিয়াল ট্রান্সফার যখন করা হয় একটা একটা করে বিট ট্রান্সফার করা হবে। তার মানে আমি যে কোনো একটা ভ্যালু বলি যে একটা বিট আগে গেল, তারপরে বিট এরপর যাবে, তারপরে বিটটা এরপরে যাবে, এই ট্রান্সফারটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সফার। During the time interval from t0 to t1 the first bit is transferred। তার মানে প্রথম টাইম পিরিয়ডে প্রথম বিটটা যাবে। During the time interval from t1 to t2 the second bit is transferred and so on। সেকেন্ড t1 থেকে t2 এর ভিতরে সেকেন্ড বিটটা যাবে, এভাবে t2 থেকে 3 এর ভিতরে যাবে থার্ড বিটটা, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। To transfer 8 bits in series it takes 8 time intervals। তার মানে 8টা বিট যদি আমরা ট্রান্সফার করতে চাই 8টা টাইম ইন্টারভাল দরকার হবে। এটা হলো সিরিয়াল ট্রান্সফারের ব্যাপার। প্যারালাল ট্রান্সফার কাকে বলে, when bits are transferred in parallel form all the bits in a group are sent out on separate lines at the same time। তার মানে 8টা বিটকে যদি আমরা একই সময় ট্রান্সফার করতে চাই প্যারালালি, তাহলে কি করতে হবে, 8টা প্যারালাল লাইন থাকবে, প্রত্যেক লাইন দিয়ে একটা করে বিট যাবে, এটাকে বলা হয় প্যারালাল ট্রান্সফার।
there is one line for each bit, যেটা বললাম যে প্রত্যেকটা বিট একটা করে লাইন দিয়ে যাবে, প্রত্যেকটা বিটের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে লাইন অ্যালোকেট করে থাকবে। To transfer 8 bits in parallel, it takes one time interval compared to 8 time intervals for the serial transfer. তার মানে সিরিয়াল ট্রান্সফার হচ্ছে প্যারালাল ট্রান্সফার অনেক ফাস্ট, কারণ একসাথেই 8টা বিট পাঠানো পসিবল। সমস্যা হলো সিরিয়াল ট্রান্সফারে তোমার 8টা বিটকে প্যারালালি পাঠানোর জন্য 8টা ডিফারেন্ট লাইন দরকার, সিরিয়াল ট্রান্সফারে কিন্তু একটা লাইন দিয়ে হচ্ছে। তার মানে এখানে আমাদের লাইনের জন্য কস্ট আবার বাড়বে। সো দুই দিকে আমাদের চিন্তা করে দেখতে হবে যে কোনটা আসলে বেশি এফিশিয়েন্ট আমাদের জন্য, কস্ট বাড়ানো নাকি টাইম কমানো, মানে টাইম কমিয়ে কস্ট বাড়ানো নাকি টাইম একটু বেশি হোক কিন্তু কস্ট কমানো। দুইটাকে চিন্তা করে অপটিমাম লেভেলটা সবসময় সিলেক্ট করা হয়, যেটা সবচেয়ে ভালো হয়। তো এই হলো দুই রকমের ডেটা ট্রান্সফারের স্কিম, একটা হলো সিরিয়াল ট্রান্সফার, একটা প্যারালাল ট্রান্সফার। তারপর হলো কম্পারিজন বিটুইন সিরিয়াল এন্ড প্যারালাল ট্রান্সফার। এখানে বলাই হচ্ছে যে এই যে দেখো এখানে ফিগার দিয়ে বলা হচ্ছে যে সিরিয়াল ট্রান্সফার হলো একটা একটা করে বিট যাবে, তাহলে কি এক লাইন দিয়ে 8টা বিট যাবে 8টা ডিফারেন্ট টাইম ইন্টারভ্যালে। প্যারালাল ট্রান্সফারে কি হচ্ছে 8টা বিট যাচ্ছে প্যারালালি একই টাইম ইন্টারভ্যালে কিন্তু 8টা ডিফারেন্ট লাইনে। তো এখানে বলা হচ্ছে an advantage of serial transfer of binary data is that a minimum of only one line is required, যেটা বললাম একটু আগে, মাত্র একটা লাইন দরকার হয়। A disadvantage of parallel transfer is that it takes more lines than serial transfer, তার মানে এখানে লাইন বেশি দরকার হয় প্যারালালে। In parallel transfer, a number of lines equal to the number of bits to be transferred at the time is at one time is required. তার মানে প্রত্যেকটা জন্য একসাথে যেহেতু চলে যাবে ওয়ান টাইম ইজ রিকোয়ার্ড, মানে একটা সময় দরকার, একটা টাইম ইন্টারভাল। এ ডিসঅ্যাডভান্টেজ অফ সিরিয়াল ট্রান্সফার ইজ দ্যাট it takes longer to transfer a given number of bits than with parallel transfer at the same clock frequency. তার মানে সেম ক্লক ফ্রিকোয়েন্সিতে গেলে এখানে এক ইন্টারভালে 8টা বিট যাচ্ছে, এখানে 8টা ডিফারেন্ট ইন্টারভাল দরকার 8টা বিটের জন্য। সো দুই দিকেই সুবিধা অসুবিধা দুই রকম আছে, এটাই কম্পারিজনটা এখানে দেখানো আছে ফিগার সহ। এখন আছে কি কমপ্লেক্সিটি ক্লাসিফিকেশন ফর ফিক্সড ফাংশন আইসিস। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের অনেক রকম টেকনোলজি আছে। প্রথম যেটাকে বলা হয় সেটা হলো এসএসআই, স্মল সিগন্যাল ইন্টিগ্রেশন। দেখো এখানে একটু তোমাদের আগে বলে রাখি, এই স্মল সিগন্যাল থেকে মিডিয়াম সিগন্যাল, লার্জ সিগন্যাল, ভেরি লার্জ সিগন্যাল, আলট্রা লার্জ সিগন্যাল, এরপরে আরো একটা আছে জিএসআই, গিগা স্কেল ইন্টিগ্রেশন। যত স্কেল বড় হতে থাকবে, স্কেল বড় হওয়া মানে কি, আমরা যে ডিভাইসটা নিয়ে চিন্তা করব সেই ডিভাইসের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাবে। সো স্মল স্কেল ইন্টিগ্রেশন যখন ছিল, describes fixed function ICs that have up to 10 equivalent gate circuits in one single chip. তার মানে একটা চিপে 10টা গেট থাকবে, তখন আমরা এটাকে বলি স্মল সিগন্যাল ইন্টিগ্রেশন, এসএসআই। and they include basic gates and flip flops. বেসিক গেট থাকবে আর ফ্লিপ ফ্লপ থাকবে। মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশনে কি বলা হচ্ছে এমএসআই তে, এমএসআই হলো describes integrated circuits that have from 10 to 100 equivalent gates or on a chip. তার মানে এখানে 10টা থেকে 100টা equivalent gate থাকবে একটা চিপে। They include logic functions such as encoders, decoders, counters, registers, multiplexers, arithmetic circuits, small memories and others. এই সবগুলো সম্পর্কে এই কোর্সে তোমাদের আইডিয়া হয়ে যাবে, এনকোডার কি, ডিকোডার কি, কাউন্টার, রেজিস্টার, মাল্টিপ্লেক্সার, অ্যারিথমেটিক সার্কিট, স্মল মেমোরিজ, এই সবগুলো টপিকই কিন্তু এই সিলেবাসেরই পার্ট। সো এগুলো আমরা দেখব। তাহলে মিডিয়ামে হচ্ছে 10 থেকে 100টা। লার্জে কি হচ্ছে, লার্জে হচ্ছে is LSI is a classification of ICs with complexities from more than 100 to 10,000, 100 থেকে 10,000 equivalent gates per chip including memories। এখানে 100টা থেকে 10,000 থাকবে। এরপর যেটা আছে ভেরি লার্জ স্কেল, ভেরি লার্জ স্কেলে কি বলা হচ্ছে, এখানে থাকবে 10,000 থেকে 1 মিলিয়ন ইকুইভ্যালেন্ট গেটস। 1 মিলিয়ন মানে কত, সরি 10,000 থেকে 100,000, 1 লক্ষ, 1 মিলিয়ন না, 10,000 থেকে 1 লক্ষ। আর আল্ট্রা লার্জ স্কেলে যেটা বলা হচ্ছে সেটা হলো যখন 1 লক্ষর উপরে থাকবে একটা চিপে, তখন এটাকে বলবো আল্ট্রা
লার্জ স্কেল। এখানে যেটা বলছে ডিসকাস ভেরি লার্জ মেমোরিজ, লার্জার মাইক্রোপ্রসেসরস এন্ড লার্জার সিঙ্গেল চিপ কম্পিউটার্স, কমপ্লেক্সিটিস অফ মোর দ্যান 100,000 equivalent gates per chip are classified as ULSI. তাহলে এখানে আমাদের আলাদা আলাদা ক্লাসিফিকেশন চলে আসলো। এই ভিএলএসআই কিন্তু তোমাদের একটা পরের টপ কোর্সেরই নাম আছে। তোমরা যখন 10th বা 11 সেমিস্টারে যাবা তখন দেখবা একটা কোর্স করানো হবে ভিএলএসআই 1 2, দুইটা কোর্স আছে এরকম আমাদের। আমরা একটা সবসময় করাই ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তখন দেখবা এটা নিয়ে আরো অনেক ডিটেইল আলোচনা আসবে। তো আমাদের আলোচনা আজকে যতটুকু ছিল এই পর্যন্ত। আমি আরেকটা মিটিং ওপেন করে দিচ্ছি, এটা 5 মিনিট পর আমি ওপেন করছি। ওখানে তোমাদের যে সব কোয়েরিজ আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। আপাতত আমি এটা ক্লোজ করে দিই, আমি আরেকটা মিটিং এর লিংক দিচ্ছি 5 মিনিট পর।